আর্ট। গ্রামীণ ফোন টেলিসময় দেখার আমন্ত্রণ। উপস্থাপনা করছেন মোহাম্মদ জাহাঙ্গীর, প্রযোজনা করছেন আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে চ্যানেল আই স্টুডিও থেকে, আর আপনারাও অংশ নিতে পারেন টেলিফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন টেলিসময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আই এর অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় টিআইবি বিতর্ক। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন জনাব রফিক হাসান, পরিচালক গবেষণা বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তার পাশে রয়েছেন ডক্টর সাজ্জাদ জহির, রিসার্চ ডাইরেক্টর, ইকোনমিক রিসার্চ গ্রুপ। সবশেষে রয়েছেন ডক্টর তারেক শামসুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং মিডিয়ায় তুমুলভাবে আলোচিত হচ্ছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সংক্ষেপে টিআইবি, বাংলাদেশের জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্যদের উপর একটা গবেষণা পরিচালনা করেছেন। 150 জন সংসদ সদস্যের উপর গবেষণা পরিচালনা করে তারা বলতে চেয়েছেন যে তাদের মধ্যে 97% সংসদ সদস্য নেতিবাচক কাজে জড়িত এবং সংসদ সদস্যরা অনেক ইতিবাচক কাজেও জড়িত, কিন্তু 149 জন সংসদ সদস্যের মধ্যে 97% নেতিবাচক কাজে জড়িত। এই গবেষণা প্রতিবেদনে আরো অনেক তথ্য রয়েছে, কিন্তু এই মূল কথাটা নিয়ে আমাদের জাতীয় সংসদের অধিবেশনে তুমুল বিতর্ক হয়েছে। সম্মানিত সংসদ সদস্যরা টিআইবির এই গবেষণা প্রতিবেদনকে চ্যালেঞ্জ করেছেন। তারা বলেছেন এটা উদ্দেশ্য প্রণোদিত, তারা বলেছেন প্রয়োজন হলে টিআইবির কাজ বন্ধ করে দেওয়া হবে। এমনকি একজন সম্মানিত সংসদ সদস্যও বলেছেন যে টিআইবির কর্মকর্তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। তুমুল তর্ক হচ্ছে এ নিয়ে। আমরা আজকে তার সূত্র ধরে একটু আলোচনা করব। প্রথমে জনাব রফিক হাসানের কাছে আমি জানতে চাই, এই গবেষণা প্রতিবেদনে আসলে ঠিক কি সমালোচনা করা হয়েছিল জাতীয় সংসদ সদস্যদের সম্পর্কে? ধন্যবাদ। আসলে সমালোচনা করা হয়েছিল এই শব্দটা বোধহয় আমরা ঠিক বলতে পারি না। আমরা গবেষণার মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্যগুলোকে আমরা আমাদের এই গবেষণা প্রতিবেদনে তুলে ধরেছি। আমরা গবেষণার প্রথম পর্যায়ে সংবাদপত্রে দীর্ঘদিন ধরে মাননীয় সংসদ সদস্যদের সম্পর্কে যে নেতিবাচক তথ্যগুলো প্রকাশিত হয়েছিল সেগুলোর একটি সংকলন করি। এতে দেখা যায় যে প্রায় 181 জন সংসদ সদস্য সম্পর্কে বিভিন্ন ধরনের নেতিবাচক খবর পত্রপত্রিকাগুলোতে ছাপা হয়েছে। এবং এটা আমরা আরো লক্ষ্য করি যে ইতিবাচক কর্মকাণ্ড তাদের সম্পর্কে প্রকাশিত হয়েছে খুবই কম। পাশাপাশি তারা তাদের এই নেতিবাচক কর্মকাণ্ডগুলোর সম্পর্কে তেমন কোনো রিজয়েন্ডার অথবা প্রেস কাউন্সিলে মানহানির মামলা বা আদালতের আশ্রয় গ্রহণ করেননি। এই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করেছি যে যেহেতু এটা সংবাদপত্র থেকে এই তথ্যগুলো এসেছে, বাস্তবতার সাথে এটার কতটুকু মিল আছে এটা জানবার জন্য আমরা ফিল্ড পর্যায়ে যাব। ফিল্ড পর্যায়ে যাবার জন্য আমরা 220টি আসনকে নির্বাচন করেছি এবং এই 220টি আসনের মধ্যে ওই 181 জন সকলেই ছিলেন না, 86 জন ছিলেন। এই 220 জন সম্পর্কে তথ্য সংগ্রহ করবার জন্য আমরা সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি, যেহেতু আমরা দেশের মহান জাতীয় সংসদ এবং তার সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাচ্ছি। তো এটা করতে গিয়ে আমরা তাদের কাছ থেকেই তথ্য নিয়েছি যারা মোস্ট রিলায়েবল ইনফরমেশন আমাদেরকে দিতে পারেন বা দেবার মতো ক্যাপাসিটি রাখেন, বা সমাজে যারা স্বীকৃত, যাদের নিউট্রালিটি এবং যাদের কোনো ধরনের দলীয় বায়াস নেই এবং যারা অপরকে মেলাইন করবার জন্য কোনো ইনফরমেশন দেবেন না, এই ধরনের ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে আমরা দলীয় আলোচনার মাধ্যমে, যে দলীয় আলোচনা আমরা এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি জাতীয় আন্তর্জাতিকভাবে একটি প্র্যাকটিস। এ ব্যাপারে টিআইবি নিশ্চিত হলো কি করে যে এই গ্রুপ কাউকে মেলাইন করার মতো কথা বলবে না বা তারা একদম নিরপেক্ষভাবে মতামত দেবেন? যে 44টি গ্রুপ ডিসকাশন হয়েছে এবং সেখানে 15 জন 20 জন এভাবে যে 600 জন অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে অনেকেই, আমরা সরকারকে যখন প্রশ্নের উত্তর প্রদান করেছি আমরা বলেছি যে তাদের মধ্যে অনেকেই আমাদের সচেতন নাগরিক কমিটির সাথে জড়িত। এবং এই সচেতন নাগরিক কমিটি আজ 10 বছরের বেশি ধরে সময় ধরে আমাদের সঙ্গে কাজ করছেন এবং তাদেরকে আমরা স্থানীয় পর্যায়ে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে
কিছু বিশেষ ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা তাদেরকে নির্বাচিত করি। এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে একজন সদস্য তিনি কতটুকু তার পার্সোনাল লেভেল অফ ইন্টিগ্রিটি আছে, সমাজে তিনি তার অ্যাকসেপ্টেবিলিটি কতটুকু আছে একজন ইতিবাচক লোক হিসেবে, এবং তিনি যে আয় করেন সে আয়ের জন্য তিনি আয়কর প্রদান করেন কিনা, কখনো তার কোনো ক্রিমিনাল রেকর্ডস আছে কিনা, কিংবা অপরকে মেলাইন করবার জন্য নিজের অবস্থান থেকে তিনি কোন ধরনের পদক্ষেপ বা কর্মকাণ্ড করেন কিনা। এবং এটা আমরা একটা প্রসেসের মধ্য দিয়ে করি, যে প্রসেসে আমরা সরকার এবং সিভিল সোসাইটি এবং প্রাইভেট সেক্টর সকলকে ইনভলভ করে আমরা একটা লিস্ট ডেভেলপ করি, একটা আমাদের ইনিশিয়াল একটা প্রসেসের মধ্যে দিয়ে, পার্টিসিপেটরি প্রসেসের মধ্যে দিয়ে, কখনো কখনো আবার একই সাথে ইন্ডিভিজুয়াল লেভেল কনসালটেশনের মধ্যে দিয়ে। এই 20 জন লোকের একটি লিস্ট ডেভেলপ করবার পরে এদের আবার পার্সোনাল প্রোফাইলগুলো আমরা চেক করি, চেক করবার পরে তারপরে ইন্ডিভিজুয়াল লেভেলে তাদের সাথে আমরা অ্যাপ্রোচ করি। ধন্যবাদ জনাব হাসান, আমি আপনার কাছে আবার আসবো। একটা টেলিফোন আসছে, আমি ফোনটা একটু শুনে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার যে টিআইবি যে রিপোর্টটা করছে, হ্যাঁ, জি, এটার মানে গ্রহণযোগ্যতার ব্যাপারে আমরা পুরোপুরি একমত। জি, কারণ সংসদ সদস্যদের দ্বারা আমরা উপকৃত হই না, তাদের দ্বারা আমরা নির্যাতিত হই। জি। বর্তমান সংসদ সদস্যদের দ্বারা তারা আমাদের গার্জিয়ান আশীর্বাদ না হয়ে আমাদের জন্য, আমাদের এলাকার জন্য অভিশাপ হিসাবে তারা পদার্পণ করেন। আমার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে, ভুরি ভুরি সাক্ষী আছে, টিআইবির কাছে তো আছে, আমার কাছে আছে। জি, আপনি ইচ্ছা করলে আমাদের কাছে আসতে পারেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ। একজন আপনি দর্শক হিসেবে এটা আপনার ব্যক্তিগত মতামত আমরা শুনলাম। আমি হাসান সাহেবের কাছে আবার আসছি। ডক্টর সাজ্জাদ জহির, একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হলো যে আমরা কিন্তু যেটা আমরা দর্শকের কাছ থেকে জানলাম এটা কিন্তু একটি পপুলার পারসেপশন বলে আমরা গ্রহণ করতে পারি, কিন্তু আমরা আমাদের গবেষণার মধ্য দিয়ে দেখেছি যে গবেষণায় যে 149 জন সাংসদ মাননীয় সংসদ সদস্য সম্পর্কে তথ্য এসেছে, তাদের 54% বিভিন্ন ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে জড়িত, এবং এই ইতিবাচক কর্মকাণ্ডগুলি এলাকার তাদেরকে যারা নির্বাচন করেছেন তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের ইতিবাচক কর্মকাণ্ড যেমন আমরা বলেছি নতুন অবকাঠামো নির্মাণ, ভূমি বরাদ্দ, অনুদান, বিনামূল্যে ওষুধ বিতরণ, নতুন চিকিৎসা সেবা সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, রাস্তা সেতু নির্মাণ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, রেল সড়ক উন্নয়ন, জলদস্যু নিয়ন্ত্রণ, লবণাক্ততা দূরকরণ, নদী ভাঙন রোধ, পরিবেশ রক্ষা করা, পাটকল চালু করা, চরমপন্থী দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে ভূমিকা রাখা। কিন্তু এর বাইরেও অনেক ইতিবাচক কাজ আছে, যেটা অধ্যাপক সাদেকা হালিম তথ্য কমিশনার বলেছিলেন, যে বিয়ে সংক্রান্ত সাহায্য বা কেউ বিপদগ্রস্ত হলে সাহায্য, এটা কিন্তু চ্যারিটেবল কাজ। এটা একজন এমপি নন, এটা একজন সাধারণ যিনি চ্যারিটেবল কাজ করেন তিনিও করতে পারেন, কিন্তু সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য তার পদাধিকার বলে, তার রাজনৈতিক পজিশনের কারণে যে এলাকার উন্নয়নে যে ইতিবাচক ভূমিকাগুলো রাখতে পারে সেগুলো কিন্তু আমরা আমাদের এই গবেষণার মাধ্যমে পেয়েছি, যা সংবাদপত্রে পাই। ধন্যবাদ জনাব হাসান। প্রিয় দর্শক, আমরা জনাব হাসানের বক্তব্য থেকে মাত্র জানতে পারলাম যে যেটা কম আলোচিত হয়েছে, যে টিআইবির এই গবেষণা প্রতিবেদনে সম্মানিত সংসদ সদস্যদের মধ্যে 149 জন সংসদ সদস্যদের মধ্যে 54% সংসদ সদস্য অনেক রকম ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত, এবং যাদের মতামত নিয়েছে তারা সংসদ সদস্যদের এই ইতিবাচক কাজের প্রশংসা করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের মিডিয়ায় এবং জাতীয় সংসদের অধিবেশনে যখন টিআইবির এই গবেষণা প্রতিবেদন নিয়ে আলোচনা বা সমালোচনা হচ্ছিল, তখন এই যে 54% সংসদ সদস্যের ইতিবাচক কাজের কথা এই প্রতিবেদনে আছে সেটা সেভাবে ভালোভাবে উল্লেখিত হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা গবেষণা প্রতিবেদনের শুধু একটি অংশ নিয়েই আলোচনা করেছি। যাই হোক, ডক্টর সাজ্জাদ জহির, আপনার কাছে আসি। এই গবেষণা প্রতিবেদনের যে প্রক্রিয়ার কথা জনাব হাসান উল্লেখ করলেন, এটা সম্পর্কে আপনার প্রাথমিক মন্তব্য। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমি প্রথমত যে দর্শক শ্রোতা উনি প্রশ্ন তুলেছিলেন আমরা তাদের কাছে খোঁজ, আমরা বলতে আজকাল সবাই আমরা বলি, জি জি, আসলে উনি একজন। হ্যাঁ, কারণ আমরাই আবার কিন্তু নির্বাচন করছি এবং নির্বাচিত ব্যক্তিকে সংসদে পাঠাচ্ছি, সেটা আমি জাস্ট উল্লেখ করে রাখলাম, পরে আলাপ হতে পারে। 3টা বিষয় নিয়ে কিন্তু গবেষণাটা তার অবজেক্টিভ উল্লেখ করেছিল আমার জানা মতে, রিপোর্টটা আমি দেখছিলাম, এবং একটা ছিল হচ্ছে যে লিগ্যাল মানে আইনি কাঠামোর ভিতরে এমপিদের কাজ করার বিষয় এবং সেটা কি জিনিস সেটা সম্পর্কে জনগণকে সচেতন করার একটা বিষয় ছিল, কিন্তু ওই আলোচনাটা কিন্তু আসেনি। মানে সেভাবে আমরা জানি না যে আসলে আইনগতভাবে একজন এমপির কাছ থেকে আমরা কি আশা করি এবং তারা সেটা কতটুকু কি করতে পারছে বা করছে না।
এটা একেবারে, কিন্তু এখানে রিপোর্টে কিন্তু এটা প্রথম অবজেক্টিভ ছিল এটা। দ্বিতীয় একটা জিনিস ছিল যে আইডেন্টিফাই পজিটিভ অ্যাক্টিভিটিস, যে সকল, যেটা শেষে যায় উল্লেখ করলো, যে সকল ইতিবাচক ভূমিকা এমপিরা রাখেন, এবং তৃতীয় জিনিস যে সকল ইরেগুলারিটিস গুলো তারা করেন। মানে দুঃখজনকভাবে যেটা হয়েছে যে টাইটেলটা ইরেগুলারিটিটা নেগেটিভ হয়ে গেছে। এখন ইরেগুলারিটিটা নেগেটিভ হয়ে যাওয়াতে এটা নিয়ে আমি দেখলাম যে সংসদ সদস্যদের দিক থেকে যে প্রশ্নমালা পাঠানো হয়েছে যে কেন নেগেটিভ, এই বিষয়টা কিন্তু করা হয়েছে। এবং আমি মনে করছি যে রিপোর্টের ওই দ্বিতীয় এবং তৃতীয় অংশটাকে নিয়ে, যেটা কিনা মাঠ পর্যায়ে জরিপ থেকে যে ক্লেমটা বলছে সেখানে থেকে তুলে এনে কিছু তথ্য আসছে যেখানে 97, 54 বা নানান ধরনের পার্সেন্টেজের বিভ্রান্তিকর কিছু দিক উঠে আসছে। তার কিছু কারণ হতে পারে। একটা হচ্ছে যে আমি যদি বুঝে থাকি ঠিক করে, সংবাদপত্রগুলো দেখে 181 জনকে চিহ্নিত করা গেল যে যারা আসলে নেতিবাচক। 149 সংবাদ 5টা সংবাদপত্র, এবং 5টা সংবাদপত্রের ভিতরে কালের কণ্ঠ, যুগান্তর, প্রথম আলো, ডেইলি স্টার এবং ইত্তেফাক, এই 5টা ছিল। এই 5টা আমি বসে ভাবছিলাম যে আসলে আমরা, আমাদের সমাজ যে জায়গায় চলে গেছে, এক পত্রিকা আরেকজনের বিরুদ্ধে বলে এবং অন্য পত্রিকা আরেকজনের বিরুদ্ধে বলে, মোটামুটি বলা যায় যে সর্বদলকে প্রতিনিধিত্ব করে 181 জন পাওয়া গেছে, এবং 181 জন হচ্ছে হয়তো সর্বোচ্চ মাত্রায় যাদেরকে চিহ্নিত করা যায় যে সকল সংসদ সদস্য 350 জন, তার ভিতরে সর্বাধিক 181 জন সম্পর্কে পত্রিকার মাধ্যমে কথা উঠেছে। এবং যেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমরা সবাই তৎপর থাকি অন্যের ভুল ধরতে, সে কারণে সেটাই সর্বাধিক পার্সেন্টেজ হওয়া উচিত। তো আমি যেটা বলতে যাচ্ছি যে নাম্বারগুলোর দিকে যেটা টিআইবির রিপোর্টে আমি দেখেছি, তাতে মনে হয়েছে যে ওই রাফলি 52% হচ্ছে সর্বাধিক যাদেরকে আমরা বলতে পারি নেতিবাচক কাজের সাথে যুক্ত। মানে এই অর্থে বলছি যে 5টা পত্রিকা, 5 ধরনের পত্রিকার তে সবকিছু আইডেন্টিফাই করে 4 বছর জুড়ে, মানে 2009 জানুয়ারি থেকে 2012 সেপ্টেম্বর পর্যন্ত যত এমপির বিরুদ্ধে নেতিবাচক উক্তি এসেছে নিউজ পেপারে, সেটা লিস্ট করে আমরা মাত্র 181 জন পেয়েছি। আমি মাত্র কথাটা বলছি যেহেতু 97 তুলনায় 54টা কিন্তু একটা বিরাট তফাৎ জিনিস। তো এইটাকে কিন্তু বরং হাইলাইটেড হওয়ার দরকার ছিল যে আমাদের এখানে আমরা পত্রিকা ঘেটে এবং ভিন্নমুখী এবং গিভেন দ্য কালচার, মানে আমাদের যে সংস্কৃতি, এটা হচ্ছে একটা দিক বলছি। দ্বিতীয় দিক হচ্ছে যে 181 জনটাকে, যে প্রথম কথাটা আসছিল কিন্তু যেটা রফিক, আমি রফিকই বলছি ছোট ভাইয়ের মতো, এবং সে যেটা তুলেছে যে আসলে এই তথ্যের গ্রহণযোগ্যতাটা যাচাই করার দরকার ছিল। তো গ্রহণযোগ্যতা যাচাই করতে গেলে একটা পথ ছিল যে আমরা যদি ধরে নিতে পারি যে আসলে ট্রান্সপারেন্সিটা মূলত নিশ্চিত করা যায় মানে আমাদের যে মিডিয়াগুলোর মাধ্যমে, কারণ আমাদের দেশে টেলিভিশন, পত্রিকা, এই এখানে আমরা আলাপ করছি, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ তুলতে পারি, সেটাকে যদি আমরা আরো কার্যকরী করতে চাই তাহলে আমাদের যাচাই করার দরকার যে তথ্যটা পত্রিকাগুলোতে দিচ্ছে সেটা কতটুকু গ্রহণযোগ্য। কিন্তু সেটা না করে আমরা 220 জনের একটা স্যাম্পল করতে গেলাম এবং সেখানে আমরা শেষ পর্যন্ত 149 জনকে নিয়ে তথ্য পেলাম, এবং সেই তথ্য। ধন্যবাদ ডক্টর জহির। আমি আসছি আপনার কাছে ডক্টর জহির, আপনার কাছে আমি আবার আসবো। আরেকজন দর্শক টেলিফোনে আছেন, তার কথা শুনি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি বলছি চট্টগ্রাম থেকে এসেন কামরুল হাসান। জি, আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রিপোর্ট নিয়ে যে বিতর্ক এখন সংসদে আনলেন, জি, একই রিপোর্ট যখন বিএনপি সরকারের আমলে করা হয়েছিল তখনও তো এই বিষয়টা সংসদে আলোচনা করে টিআইবি অ্যাকচুয়ালি ঠিক কাজ করতেছে নাকি বেঠিক করতেছে, এটা তখন আলোচনা করা হয়নি কেন? জি, তখন এটাকে সাধুবাদ জানানো হয়েছিল, আর এখন যখন আওয়ামী লীগ এমপিদের বিরুদ্ধে করা হচ্ছে তখন এটা নিয়ে টিআইবি রিপোর্ট নিয়ে এত হইচই করা হচ্ছে। আসলে এটা কি ওনারা নিজেরাই জানেন না যে ওনারা দুর্নীতিতে আছেন, নাকি চাই না জানের ভান করতে? জি, জি, ধন্যবাদ। আমি প্রযোজকের দৃষ্টি আকর্ষণ করছি, স্টুডিওতে ভলিউমটা একটু বাড়াতে হবে, আমরা টেলিফোনের সাউন্ড ঠিক মতো পাচ্ছি না, আর একটু বাড়াতে হবে। ডক্টর তারেক শামসুর রহমান, প্লিজ আপনার কাছে আসতে হবে। আমি মানে আজকে এই বিষয়টা নিয়ে তার মেথোডোলজিক্যালি আমি কোনো আলোচনা করব না, কারণ এটা অলরেডি জহির সাহেব কিছুটা ইঙ্গিত করেছেন। আমার কাছে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে টিআইবি
যেটা অনেকটা যে প্রশ্নকর্তার সাথে হয়তো মিলে যেতে পারে। টিআইবি এই মুহূর্তটাকে কেন বেছে নিল, এটা একটা প্রশ্ন আমার কাছে। দ্বিতীয়টা হচ্ছে যে এমপিদের বিরুদ্ধে কথা বলার অর্থ অনেকটা দাঁড়ায় এরকম, আমি এমপিদের পক্ষে কথা বলছি না, কিন্তু আমি যে জিনিসটিতে দেখি যে এমপিদের বিরুদ্ধে যখন একটা কথা বলা হয় তখন মনে হচ্ছে যে এটা আমাদের পুরো বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিল কিনা, এটা একটা আমার কাছে একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন যেটা আমার কাছে আছে সেটা জনগণের সাথে সম্পর্কিত অনেক